আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে গুগল বা যে কোনো বড় সিস্টেম কোটি কোটি ডেটার ভেতর থেকে ঠিক আপনার খোঁজা জিনিসটা 1 সেকেন্ডেরও কম সময়ে কিভাবে বের করে আনে? এর পেছনে যে দারুণ একটা কৌশল কাজ করে সেটাই হলো হ্যাশিং। চলুন আজ সি প্রোগ্রামিংয়ের দুনিয়ায় ডুব দিয়ে এই অসাধারণ প্রযুক্তির রহস্যটা জেনে আসি। ভাবুন তো, একটা বিশাল লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই, কিন্তু কোনো ক্যাটালগ নেই। একটা বই খুঁজে বের করতে কত সময় লাগবে? প্রায় অসম্ভব, তাই না? কম্পিউটার সায়েন্সেও এই সমস্যাটা ছিল, আর এর জন্যই এক চমৎকার সমাধান হলো হ্যাশিং, যা এই অসম্ভবকে সম্ভব করে তোলে আর ডেটা খোঁজার প্রক্রিয়াকে করে তোলে অবিশ্বাস্য রকম দ্রুত। আমাদের আজকের এই সফরটাকে আমরা একটা গল্পের মতো করে সাজিয়েছি। প্রথমে আমরা জানব হ্যাশিংয়ের মূল আইডিয়া বা স্বপ্নটা কী। এরপর গল্পের ভিলেন মানে সংঘর্ষ বা কলিশনের সমস্যার মুখোমুখি হব। তারপর দেখব সেই ভিলেনকে হারানোর জন্য আমাদের যুদ্ধের পরিকল্পনা কী, মানে সংঘর্ষের সমাধানগুলো কি কি। এরপর আমরা আরও কিছু উন্নত কৌশল শিখে লেভেল আপ করব, আর সবশেষে জানব এই পুরো সিস্টেমের মূল শক্তির উৎস অর্থাৎ হ্যাশ ফাংশন নিয়ে। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। হ্যাশিংয়ের মূল স্বপ্নটা হলো O(1) বা কনস্ট্যান্ট টাইম ডেটা অ্যাক্সেস নিশ্চিত করা। এর মানে হলো ডেটা সেটের আকার যত বড়ই হোক না কেন, 1000 বা 1 কোটি ডেটা খুঁজে বের করতে সময়টা লাগবে প্রায় একই। এটা লিনিয়ার সার্চের মতো নয়, যেখানে ডেটা বাড়লে খোঁজার সময়ও বাড়তে থাকে। এখানে ব্যাপারটা প্রায় তাৎক্ষণিক। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক। ধরুন, একজন দক্ষ লাইব্রেরিয়ান আছেন, যিনি যে কোনো বইয়ের নাম শুনেই বলে দিতে পারেন যে ওটার ঠিক কোন তাকের কোন জায়গায় রাখা আছে। হ্যাশিং ঠিক এই কাজটাই করে। এটা যে কোনো ডেটার জন্য একটা ইউনিক ঠিকানা বা ইন্ডেক্স তৈরি করে দেয়। ফলে কম্পিউটারকে আর পুরো ডেটাবেস তন্ন তন্ন করে খুঁজতে হয় না, সে সরাসরি সেই ঠিকানায় পৌঁছে যায়। বাহ, সবকিছু তো দারুণ আর নিখুঁত মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই আমাদের গল্পে ভিলেনের আগমন ঘটে। বাস্তবে এই নিখুঁত ব্যবস্থাটা সবসময় কাজ করে না। হ্যাশিংয়ের পথে সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জ হল সংঘর্ষ, ইংরেজিতে যাকে বলে কলিশন। আদর্শ পৃথিবীতে কি হতো? প্রতিটি ডেটার জন্য একটা আলাদা ইউনিক ইন্ডেক্স তৈরি হতো, মানে প্রত্যেকটা ডেটা তার জন্য বরাদ্দ করা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসত, কোনো ঝামেলা ছাড়াই। সবকিছু সুন্দরভাবে সাজানো থাকত। সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন আমাদের হ্যাশ ফাংশন দুটি আলাদা ডেটার জন্য, ধরুন জন স্মিথ আর স্যান্ড্রা ডি, একই ইন্ডেক্স বা ঠিকানা তৈরি করে ফেলে। ধরুন দুজনের জন্যই ঠিকানা আসলো 7 নম্বর স্লট। এখন কম্পিউটার কাকে সেখানে রাখবে? একটা দ্বিধার সৃষ্টি হয়, তাই না? এই ঘটনাটাকে কম্পিউটার বিজ্ঞানের ভাষায় বলা হয় কলিশন বা সংঘর্ষ। আর এটাই আমাদের গল্পের সেই ভিলেন। যদি এর কোনো সমাধান না করা হয়, তাহলে আমাদের মূল্যবান ডেটা হারিয়ে যেতে পারে, অথবা পুরো সিস্টেমটাই অকেজো হয়ে পড়তে পারে। তবে ভয়ের কিছু নেই, কারণ এই ভিলেনকে মোকাবিলার জন্য আমাদের হাতে বেশ কিছু দারুণ অস্ত্র আছে। প্রোগ্রামাররা কলিশন সমাধানের জন্য অনেক চতুর কৌশল তৈরি করেছেন। চলুন আমাদের সেই যুদ্ধের পরিকল্পনাগুলো এবার একটু দেখে নেওয়া যাক। এখানে দুটো প্রধান কৌশল নিয়ে কথা বলা যাক। বাম দিকে আছে সেপারেট চেইনিং। এই পদ্ধতিতে একই ঠিকানায় আসা সব ডেটাকে একটা চেনের মতো করে একটার পর একটা জুড়ে দেওয়া হয়, অনেকটা ট্রেনের বগির মতো। আর ডান দিকে আছে ওপেন অ্যাড্রেসিং। এই পদ্ধতিতে যদি কোনো জায়গা ভর্তি পাওয়া যায়, সিস্টেমটি তখন ঠিক তার পরের খালি জায়গাটা খুঁজতে থাকে এবং পেলেই ডেটাটা সেখানে রেখে দেয়। দুটো একদম ভিন্ন ধর্মী উপায়, আর দুটোরই সুবিধা অসুবিধা আছে। আরেকটা বেশ মজার কৌশল হল কোয়ালেস্ট হ্যাশিং। এটাকে বলা যেতে পারে আগের দুটো পদ্ধতির একটা হাইব্রিড বা মিশ্রণ। এখানেও সংঘর্ষ হলে চেন তৈরি করা হয়, কিন্তু সেই চেন টেবিলের বাইরে কোথাও না গিয়ে টেবিলের ভেতরেরই অন্য খালি স্লটগুলো ব্যবহার করে তৈরি হয়। বেশ বুদ্ধিদীপ্ত একটা সমাধান, তাই না? হ্যাশ টেবিল থেকে ডেটা ডিলিট করা, বিশেষ করে ওপেন অ্যাড্রেসিং পদ্ধতিতে, একটু কৌশলের ব্যাপার। কোনো ডেটা মুছে ফেললে সেই জায়গাটা সরাসরি ফাঁকা করে দেওয়া হয় না, বরং সেটাকে ডিলিটেড হিসেবে মার্ক করে রাখা হয়। কেন? কারণটা হলো, যদি স্লটটা পুরোপুরি খালি করে দেওয়া হয়, তাহলে ওই স্লটটা ব্যবহার করে অন্য ডেটা খোঁজার যে চেইনটা তৈরি হয়েছিল সেটা ভেঙে যাবে। ফলে সিস্টেম তার পরের ডেটাগুলো আর খুঁজেই পাবে না।
বেশ, আমাদের ডেটাসেট যখন স্থির থাকে না, সময়ের সাথে সাথে কেবল বাড়তেই থাকে, তখন সাধারণ হ্যাশিং কৌশলগুলো আর ততটা কার্যকর থাকে না। এই ক্রমবর্ধমান ডেটাকে সামলানোর জন্য আমাদের আরও উন্নত কিছু পদ্ধতি দরকার। চলুন আমাদের জ্ঞানকে আর একটু লেভেল আপ করা যাক। এখানে দুটো উন্নত কৌশল দেখানো হচ্ছে। ডাইনামিক হ্যাশিং অনেকটা একটা গাছের মতো, যা প্রয়োজন অনুযায়ী একটা করে নতুন ডালপালা গজায়। মানে ডেটা বাড়ার সাথে সাথে টেবিলটা অল্প অল্প করে বাড়ে। অন্যদিকে এক্সটেন্ডেবল হ্যাশিং আরও স্মার্ট। এটা প্রয়োজন হলে টেবিলের আকার একবারে দ্বিগুণ করে ফেলে, কিন্তু শুধুমাত্র সেই অংশগুলোকেই ভাগ করে যেখানে ডেটার ভিড় বেশি। ফলে এটা অনেক বেশি স্পেস এফিশিয়েন্ট। এই অ্যাডভান্সড পদ্ধতিগুলোর মূল উদ্দেশ্য একটাই, রিহ্যাশিং প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তোলা। মানে ডেটা বেড়ে গেলে পুরো টেবিলটাকে প্রথম থেকে আবার তৈরি করার যে বিশাল একটা ঝামেলার কাজ, সেই কাজটা থেকে বাঁচানোই এদের লক্ষ্য। আমরা টেবিলের গঠন নিয়ে কথা বললাম, সংঘর্ষ সমাধানের কৌশলও দেখলাম, কিন্তু এই পুরো সিস্টেমের আসল মস্তিষ্ক বা শক্তির উৎস হল হ্যাশ ফাংশন নিজেই। একটা ভালো আর সঠিক হ্যাশ ফাংশন বেছে নেওয়াটা প্রায় একটা শিল্পের মতো। একটা ভালো হ্যাশ ফাংশনের কয়েকটা বিশেষ গুণ থাকা চাই। প্রথমত, একে অবশ্যই খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে। দ্বিতীয়ত, এটিকে সব ডেটাকে টেবিলের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে কোনো এক জায়গায় বেশি ভিড় জমে না যায়। তৃতীয়ত, এটি সংঘর্ষ বা কোলিশন যথাসম্ভব কমাবে। আর সবশেষে, দুটো সামান্য ভিন্ন ডেটার জন্য যেন সম্পূর্ণ ভিন্ন হ্যাশ কোড তৈরি হয়। এই সব কিছুর মধ্যে একটা সঠিক ভারসাম্য আনাই আসল চ্যালেঞ্জ। আর এই সব কিছুর ঊর্ধ্বে একটা স্বপ্নের মতো ধারণা আছে, যার নাম পারফেক্ট হ্যাশিং। এটা এমন একটা আদর্শ অবস্থা যেখানে একটা হ্যাশ ফাংশনকে এমনভাবে ডিজাইন করা হয় যে কোনো সংঘর্ষ বা কোলিশন হয়ই না। প্রতিটি ডেটার জন্য একটা নিজস্ব ইউনিক জায়গা। তবে হ্যাঁ, এটা শুধু তখনই সম্ভব যখন আমরা আগে থেকে নিশ্চিতভাবে জানি যে আমাদের কাছে ঠিক কী ডেটা থাকবে এবং তা বদলাবে না। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি একটা নিখুঁত সংঘর্ষমুক্ত বা পারফেক্ট হ্যাশিং সম্ভবই হয়, তাহলে সংঘর্ষ সমাধানের এত সব জটিল কৌশল আর পদ্ধতির দরকারটা কি? উত্তরটা হলো, বাস্তব জগতের ডেটা প্রায় কখনোই স্থির থাকে না। এটা প্রতিনিয়ত বদলায়, বাড়ে, কমে। আর এই পরিবর্তনশীল ডাইনামিক ডেটার সাথে মানিয়ে নেওয়ার জন্যই আমাদের এত সব কৌশল জানতে হয় এবং ব্যবহার করতে হয়।